বিভিন্ন রকম চরিত্রে আমরা কাজী নজরুল ইসলামকে দেখেছি। এবং আসলে যেহেতু তিনি মানে বাংলাদেশ এবং ভারতবর্ষে দুই জায়গায় মিলিয়ে যেহেতু ছিলেন, তো কিছু কিছু জিনিস তো আসলে আছে আমাদের কাছে স্মৃতিতে আছে, কিছু আসলে কলকাতার স্মৃতিতে আছে। তো শুধু তো আমাদের নিজেদের দেশেরটা জানা হয়, তো মানিকগঞ্জের মতন ওপারে কি কি আছে সেটা জানবার জন্যই আসলে আজকে আমাদের আজকের যে অতিথি সমৃতা মল্লিক আমাদের সাথে আছেন, নজরুল গবেষক ও সভাপতি ছায়ানট কলকাতা, একই সাথে চমৎকার নজরুল সঙ্গীত শিল্পী তিনি। শুভ সকাল আমন্ত্রণ সকালে বাংলাদেশে। শুভ সকাল। যেহেতু আজকে সঙ্গীত শিল্পী নন, কেন সঙ্গীত শিল্পী নন? অবশ্যই সঙ্গীত শিল্পী। যাই হোক, আমরা একটু জানতে চাই, খুব স্বাভাবিকভাবে যে বিষয়টিতে এসে দাঁড়ায় যে প্রত্যেকটা দিন একটা ভিন্ন ভিন্ন আবেদন নিয়ে আসে, এবং এরকম যখন একটা উদযাপনের দিন থাকে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে ঠিক যেভাবে ব্যস্ত সময় পার করছেন, কলকাতাও নিশ্চয়ই যদি থাকা হতো এরকম ব্যস্ত সময় পার করতো। উৎসবের এই আমেজটা, উৎসব কম বেশি বলা যেতেই পারে, এরকম দিনগুলো কিভাবে কেমন তাড়না নিয়ে শুরু হয় একটু শুনি। না, আসলে প্রিপারেশনটা তো শুরু হয় অনেক আগে থেকে, মানে এই 25শে মে বা হোক বা 26শে মে হোক, 11ই জ্যৈষ্ঠ যে বা যেরকম ইংলিশে যে ডেটটা পড়ে সেই দিনই উদযাপন হয়। কিন্তু মোটামুটি একটা মার্চ এপ্রিল থেকেই শুরু হয়ে যায় যে এবছর আমরা কি কি করব আমাদের অর্গানাইজেশন থেকে। এবং তারপর আমাদের মূল যে অনুষ্ঠানটা আমরা করি নজরুল জন্মজয়ন্তী, সেটা ঠিক দিনের দিন করে উঠতে পারি না, কারণ ওই দিনে আমাদের কিছু সরকারি নানান রকম প্রোগ্রাম থাকে, সেগুলোতেও আমাদের একটা ইনভলভমেন্ট রয়েছে। ফলে আমাদের প্রোগ্রামটা হয় একটু জুনের দিকে, এবং সেটা রবীন্দ্র সদন অডিটোরিয়ামে একটু বড় করে। লাস্ট টাইম যখন হয়েছিল সেটাতে প্রায় 423 জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন একক এবং দলীয়ভাবে। তো এই বছরও সেই প্রোগ্রামটা হবে 23শে জুন। তো যখন থেকে মোটামুটি অডিটোরিয়াম বুক হয়ে গেল, মানে তখন থেকে তো প্রস্তুতি শুরু হয়ে গেল। কিন্তু এই দিনগুলোতে মানে ঠিক জন্মদিনের দিনটাতে সকাল থেকে অনেকগুলো ব্যস্ততা থাকে। আজকে অবশ্য আমি কলকাতায় নেই, কিন্তু আমাদের যারা রয়েছেন অর্গানাইজেশনের বাকিরা, তারা খুব ব্যস্ত আর কি। সকাল থেকেই তারা মোটামুটি ভোর 5টায় তাদের সকাল শুরু হয়েছে এবং ফোনে জানাচ্ছে যে কি কি করছে। যদি আমি জানতে চাই, এই সময় তো যখন আপনি শুরু করেছিলেন আপনার যাত্রা, কারণ আপনার সাথে আমাদের অনেকবার কথা হয়েছে, অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে, গান শোনা হয়েছে, তো তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে ইন্ডিয়াতেও কিন্তু চর্চাটা আসলে একটু কম, কিন্তু এখন যেভাবে আমরা দেখতে পাচ্ছি চর্চাটা কিন্তু আসলে বেড়েছে। এই চর্চা বাড়ার কারণটা কি সরকারের উদ্যোগে, নাকি আসলে মানে যেটা হচ্ছে মানুষ মানে নিজের ইন্টারেস্টে এটা আসলে মানে চর্চাটা বাড়াচ্ছে? আমরা আসলে 17 বছর ধরে কাজ করছি আমাদের যে অর্গানাইজেশন, এবং সেখানে আপনি যেটা বলছেন যে মানুষের উৎসাহটা বেড়েছে কিনা, সেটা আমরা যেটা দেখছি যে যখন একদম 17 বছর আগে আমরা শুরু করেছিলাম, ধরুন এই যে বলছি 423 জন শিল্পী অংশগ্রহণ করছে এখন অনুষ্ঠানে, সেটা তখন অডিটোরিয়াম বুক করে সমস্ত আয়োজন করে হয়তো রেখে দেওয়া হতো, কিন্তু কারা গাইবেন, কারা কবিতা বলবেন, সেই শিল্পীর সংখ্যা অনেক কম ছিল, একদম। কিন্তু সেটা ধীরে ধীরে হতে হতে এখন অনেক ধরনের উদ্যোগ, এবং সেটা আমাদের কাজগুলো আসলে শুধুমাত্র জন্মদিন বা তার প্রয়াণ দিনকে কেন্দ্র করে হয় না, সারা বছর ধরেই নানানভাবে তাদেরকে ইনভলভ রাখা হয় যে তারা যেন নজরুল চর্চার মধ্যে থাকেন। তো সেটা একটা কারণ হতে পারে যে সারা বছরই তারা কোনো না কোনোভাবে নজরুলকে নিয়ে কাজ করছেন। আর এটাও ঠিক যে সরকারি উদ্যোগও অনেকটা বেড়েছে। বাহ, চমৎকার। সেক্ষেত্রে একটু ছায়ানট কলকাতার প্রভাবটা জানতে চাইব। খুব স্বাভাবিকভাবেই কাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশে যেভাবে চর্চা হয়, সেই চর্চায় প্রত্যেকে নজরুল ইনস্টিটিউট থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে নানানভাবে নজরুল আসলে সারা বছর জুড়ে কিন্তু চর্চার মধ্যে থাকেন, এবং তাকে কেন্দ্র করে নানান ধরনের গবেষণা হয়। ছায়ানট কলকাতার বিশেষত্বর জায়গাটা একটু জানতে চাইবো, দর্শকদের জানতে চাইবো এই জন্য, কারণ আমরা জানি আপনাদের উদ্যোগ এবং আপনাদের অনুপ্রেরণায় আলিপুর সেন্ট্রাল, হ্যাঁ, সেখানে একটা নজরুল কক্ষ করার সুযোগ হয়েছে। একটু জানাবেন আমাদের পুরো বিষয়টি। এটা আসলে একটু মানে এটা বলতে গেলে একটু সময় লাগবে, কারণ প্রথমত হচ্ছে যে ছায়ানট কলকাতা যেরকম হয়ে থাকে অন্যান্য অর্গানাইজেশন, যে সেখানে শুধুমাত্র গান শেখানো হয় বা কবিতা শেখানো হয়, ঠিক সেরকম নয়। এখানে হচ্ছে এটা একটা নজরুল প্রেমীদের অর্গানাইজেশন, এবং সেখানে অনেকেই আছেন যারা হয়তো কবিতা গান কিছুই সেইভাবে পারফর্ম করেন না, কিন্তু নজরুলকে ভালোবাসেন, তারাও আমাদের সদস্য বা সদস্যা। আর এটা প্রায় এই মুহূর্তে আমাদের 1000-এর বেশি মেম্বার্স রয়েছে অল ওভার ইন্ডিয়া। তো আমাদের কাজটা যেটা, সেটা হচ্ছে যে ধরুন গান কবিতা সেটা তো তারা পারফর্ম করেনি, যারা ভালো করেন অবশ্যই,
কিন্তু তার পাশাপাশি এই যেটার কথা বলছিলেন যে আলিপুর সেন্ট্রাল জেল, নজরুল স্মৃতি বিজড়িত বেশ কিছু জায়গায় আমরা সেই জায়গাগুলো বর্তমান কি অবস্থা এবং সেই জায়গাগুলোর যে গুরুত্ব সেটা মানুষকে বোঝানোর জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি আর কি। বর্তমানে আসলে আলিপুর সেন্ট্রাল জেলটা খুব সম্প্রতি আমাদের ওয়েস্ট বেঙ্গল হিডকো, মানে এটা গভর্নমেন্টেরই আন্ডারে আলিপুর জেল মিউজিয়াম হয়ে গেছে। সেখানে আর এখন কোনো সেই অর্থে বন্দিরা বা কয়েদি থাকে না, কিন্তু ধরুন ফাঁসির মঞ্চটা রয়েছে এখনো পর্যন্ত। সেখানে যা যা মানে জেলের যা যা ব্যাপারগুলো সব কিছুই রয়েছে এবং সেখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা চমৎকার প্রদর্শনী হয় প্রত্যেক দিন বিকেল বেলায়। তো এরকমভাবে হয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই মানে যেহেতু আমরা বইতে অনেক সময় পড়ি যে নজরুল জেলে ছিলেন, তাকেও কারা জীবন কাটাতে হয়েছে, তো খুব একটা উৎসাহ নিয়ে আলিপুর সেন্ট্রাল জেল আমি প্রথম দেখতে যাই যে এখানে কি কি তৈরি করা হয়েছে। তো গিয়ে দেখলাম যে সেখানে নেতাজি কক্ষ, নেহেরু কক্ষ বা আরও অনেকের নামেই কক্ষ রয়েছে, যারা সেই ধরনের মানুষ যারা রয়েছেন তারা যখন মানে ঐতিহাসিকভাবে যারা কারাবন্দী হয়েছিলেন বিভিন্ন প্রেক্ষাপটে, তাদের নামে নামে আলাদা আলাদা কক্ষ রয়েছে, কারণ তারা বেশিরভাগই সব এক একটা সেলে ছিলেন, মানে একাই থাকার এরকম সেলে। তো সেগুলোকে খুব সুন্দর করে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেগুলো তৈরি করা হয়েছে। তখন সেখানকার যিনি দায়িত্বে ছিলেন তাকে আমি জিজ্ঞেস করলাম যে আমরা তো বই থেকে জেনেছি যে নজরুল আলিপুর সেন্ট্রাল জেলে ছিলেন, তো তাহলে তার কোনো কক্ষ বা সেরকমভাবে কোনো চিহ্নিতকরণ হয়নি কেন? তখন উনি বললেন যে এটা তো এই মুহূর্তে ম্যাডাম নেই, আপনারা এটা কথা বলতে পারেন ওয়েস্ট বেঙ্গল হিডকোর যিনি এমডি রয়েছেন বা তার সাথে এইভাবে। তো তারপর আমরা সেইভাবে যোগাযোগ করি এবং আমাদের ওখানে যে কারা দপ্তর রয়েছে তার আইজি রয়েছেন, ডিআইজি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে এই জায়গাটিকে প্রথমে আইডেন্টিফাই করাটা একটু কঠিন ছিল, কারণ ধরুন নজরুল যখন ছিলেন তখন জেলের যে চেহারা আর এখন জেল মিউজিয়াম হয়ে যাওয়ার পর অনেকটাই তার পরিবর্তন হয়েছে, ম্যাপেরও চেঞ্জ হয়েছে কোথায় কি আছে। তো বিভিন্ন জায়গা থেকে তখন সব তথ্য সংগ্রহ করে ওনাদেরকে আমরা একটা ফাইল জমা দিয়েছিলাম যে নজরুল যে সত্যিই আলিপুর সেন্ট্রাল জেলে ছিলেন এটার কিছু তথ্য ওনারা চেয়েছিলেন আর কি, সেটা ছায়ানট কলকাতার পক্ষ থেকে দেওয়া হয়েছিল, মানে প্রমাণ সাপেক্ষে যে তিনি সেখানে ছিলেন। তো সেটা দেওয়ার পর মোটামুটি মাস 4-5 মধ্যেই সেখানে নজরুল কক্ষটা তৈরি হয় এবং কারা দপ্তরের ডিআইজি মিস্টার অরিন্দম সরকার, উনি খুবই নজরুল প্রেমী একজন মানুষ, ওনাকে আমি শুধু বলেছিলাম যে আমি এরকম একটা তথ্য পেয়েছি যে বম্ব ওয়ার্ড বলে একটা জায়গায় সেখানে নজরুলের সেলটা ছিল। তো তখনই উনি সঙ্গে সঙ্গে সেটাকে আবার আগে কোন ওয়ার্ড হতে পারে বা পুরো ম্যাপটা দেখে উনি আইডেন্টিফাই করেছিলেন যে এখানে নজরুল ছিলেন। তবে নজরুলেরটা কোনো ওই যেটা বলছিলেন যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সেল নয়, ওনার একটা ওয়ার্ড ছিল, অনেকে থাকতেন প্রায় 100-র বেশি। তো সেটা থেকে খানিকটা অংশ কেটে নিয়ে, ওটা একটা বিরাট লম্বা জায়গা কেটে নিয়ে সামনের দিক থেকে নজরুল কক্ষটা তৈরি করা হয়েছে। এবং এখন আমি দেখি বাংলাদেশ থেকে অনেকেই যান আমার পরিচিতরা, তারা বেশ ওখানে নজরুলের একটা মূর্তি রয়েছে সবটাই, তো নজরুলের সাথে অনেকে সেলফিও তোলেন, তুলে যখন পোস্ট করেন আমার খুব মনে হয় যে যাক তার জায়গাটাও যে তৈরি হয়েছে এবং অনেকেই সেটা এখন গেলে দেখতে পাচ্ছেন, এটা খুব একটা ভালো লাগার অনেক বড় একটা অর্জন আসলে আপনাদের। কারণ নিঃসন্দেহে, কারণ কবি প্রতিভার বিদ্রোহী দিকটা, যে আন্দোলন প্রতিবাদী যে রূপটা, সেই রূপটা আসলে কারাবরণে আরো অনেক বেশি পরিণত হয়েছে এবং রক্তচক্ষু বিন্দু মাত্র কোনো পাত্তা না দিয়ে কি করে ব্রিটিশ শাসকের বিরোধিতা করতে হয় এবং সর্বোপরি স্পষ্ট শব্দে কি করে স্বাধীনতার ইঙ্গিত করতে হয় তা বোধহয় কাজী নজরুল ইসলাম সুস্পষ্টভাবে তার লেখনীতে রেখে গেছেন। এই বিষয়ে আমরা সমৃতা আপনার সাথে আলাপ করব। সমৃতা, যে প্রসঙ্গটি আসলে নজরুল সম্বন্ধে বলতে গেলেই আসে যে বিভিন্ন সময় তার কারাবরণ করতে হয়েছে, শুধু একটি না, আলিপুরের কথা তো আমরা শুনলাম, এছাড়াও আরো 3টে জেলখানায় তাকে কারাবন্দী হতে হয়েছে। 4টে জেলে উনি ছিলেন, সেটা এক সময় মানে 1 বছরের মধ্যে, 1 বছর ব্যবধানের মধ্যে আসলে তিনি টানা 1 বছর, মানে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা গেছে। আমি একটু বলি, আসলে 1922 সালের 11ই অগস্ট কাজী নজরুল ইসলামের একক সম্পাদনায় ধূমকেতু যে পত্রিকাটার কথা আমরা সবাই জানি সেটা প্রকাশিত হয় এবং সেখানে তিনি আনন্দময়ীর আগমনে বলে একটি কবিতা লেখেন, যেটা প্রথমে উনি আনন্দবাজার পত্রিকার জন্য লিখেছিলেন, কিন্তু সেখানে ওনারা মনে করেছিলেন কিছু উস্কানিমূলক এখানে কথাবার্তা রয়েছে, এটা ঠিক ছাপা যাবে না। তখন নজরুল ভাবলেন যে তাহলে আমার নিজের সম্পাদিত পত্রিকাতেই আমি আমার কবিতাটা ছেপে দিই। তো ছেপে দেওয়ার পরেই যেটা হলো যে একটা ব্রিটিশদের নজরে তিনি এলেন এবং আমরা সকলেই জানি যে নজরুল সেই সময় কি লিখছেন এটা কিন্তু অনুবাদ করারও লোক ছিল, যে তিনি প্রত্যেকটা মুহূর্তে কি লিখছেন সেটা ব্রিটিশরা জানতে চায়, যে সেখান থেকে কিভাবে তখনকার স্বাধীনতা সংগ্রামীরা উৎসাহিত হচ্ছেন, অনুপ্রাণিত হচ্ছেন। তো সেইভাবে তখন আনন্দময়ীর আগমন এটা যখন ছাপা হলো 1922-এর 26শে সেপ্টেম্বর,
তখন তার পরপরই ওনার এই ধূমকেতু এবং এই আনন্দময়ীর আগমনে সবটা আরও তাঁদের নজরে পড়লো এবং কুমিল্লা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল 23শে নভেম্বর। তারপর তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। কলকাতায় প্রথমে ওনাকে রাখা হয়েছিল প্রেসিডেন্সি জেলে, যেখানে তখনও তার কি শাস্তি হবে সেটা বলা হয়নি, তিনি বিচারাধীন অবস্থায় ছিলেন। এবং 7ই জানুয়ারি এই প্রেসিডেন্সি জেলেই তিনি রাজবন্দির জবানবন্দি, যেটা অত্যন্ত বিখ্যাত তাঁর রচনা, সেটা তিনি সৃষ্টি করেছিলেন। এবং 17ই জানুয়ারি এই আলিপুর সেন্ট্রাল জেলে তাকে ট্রান্সফার করা হয় একটা 1 বছরের কারাদণ্ড দিয়ে আর কি। এবং এই আলিপুর জেলে তিনি 87 দিন ছিলেন, 87 ডেজ, যেখানে এখন নজরুল কক্ষটা তৈরি হয়েছে। এবং এই আলিপুর জেল থেকে তাকে নিয়ে যাওয়া হয় হুগলি জেলে, এবং হুগলিতেও আমরা জানি উনি প্রায় 39 দিন অনশন করেছিলেন। এবং তারপর সেই আবার কুমিল্লা থেকে বিরজা সুন্দরী দেবী গিয়ে লেবুর রস খাইয়ে তাকে সেই অনশন ভাঙান আর কি। তারপর হুগলি জেল থেকে বহরমপুর জেল থেকে ওনার শেষ পর্যন্ত মুক্তি হয় আর কি। সমৃদ্ধ, কাজ করতে গিয়ে কোথাও কি এটা খুঁজে পাওয়া গেছে কিনা বারবার কেন জেল পরিবর্তন করতে হলো? কারণ তিনি যেখানে যাচ্ছেন সেখানে কি জনপ্রিয় হয়ে উঠছিলেন এবং সেখানেই সংগঠিত করছিলেন সকলকে? জানার কোনো সুযোগ হয়েছে কিনা? না, তিনি জনপ্রিয় যেখানেই যেতেন সেখানেই তিনি জনপ্রিয় বটেই, এটা মানে কোনো বলার অবকাশ রাখে না। এবং সেখানকার বন্দীদের তিনি একেবারে মাতিয়ে রাখতেন। এবং তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসুও ধরুন তার বক্তৃতায় বলছেন যে আমরা যখন কারাগারে যাব তখন কাজীর গানই গাইব, জেলে যখন আমাদের কারাগারটা বন্ধ করে দেওয়া হয় দরজাগুলো, তখন মনে হয় গলা ছেড়ে ওই গানটাই গাই, কারা রইল লৌহ কপাট। তো এইভাবেই তো তিনি অনুপ্রাণিত করেছেন সেই সময়। এবং আমার খুব সৌভাগ্য হয়েছিল, নেতাজির মেয়ে, তিনি এখন থাকেন আউসবার্গে, প্রফেসর ডক্টর অনিতা বোস পফ, তাঁর একটা 1.5 ঘন্টা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। আমার বিষয় ছিল যে নেতাজি কিভাবে নজরুলের গান এবং কবিতার ধারা অনুপ্রাণিত হয়েছিলেন সেটা তার কাছে জানতে চেয়েছিলাম। তো তিনি খুব চমৎকার মানে উত্তর দিয়েছিলেন, সেটা শুনেও ওই আপনি যেটা বলছেন গায়ে কাঁটা দেয় সেরকমই অবস্থা হয়েছিল আমার। তো উনি বলছেন যে আমার বাবা নিঃসন্দেহে অনেক বড় একজন দেশপ্রেমিক, কারণ নেতাজির কথা বললেই আমাদের একটা অন্যরকম উন্মাদনা আর কি। কিন্তু আমি মনে করি যে নজরুলও ঠিক ততটাই কিংবা তার থেকে বেশিও হতে পারে, তার কারণ নজরুলের গান এবং কবিতা আমার বাবার মতো দেশপ্রেমিককে উদ্বুদ্ধ করেছিল। এবং নিঃসন্দেহে স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু যে পন্থা বেছে নিয়েছিলেন এর চেয়ে ভালো কোনো মাধ্যম আর হতে পারতো না। এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন। এবং নজরুলের সাথে অনেকটা মিল আসলে তার চিন্তা ভাবনা। নজরুল যখন ধূমকেতুতে লিখছেন, ধূমকেতুর পথে বলছেন যে মানে এই ধূমকেতুতে লিখেই দিচ্ছেন যে ভারতবর্ষের একটা অংশ, একটা পরমাণু বিদেশির অধীনে থাকবে না, আমরা পুরোটাই স্বাধীনতা চাই আর কি। একদম কেড়ে নেওয়া অধিকার আর আরেকবার ফিরিয়ে আনতে, অধিকার আদায়ের বিদ্রোহ বিকল্প কোনো পথ নেই, নজরুলও বলেছেন, নেতাজিও ঠিক এমনটাই বলেছিলেন। যে রুনিয়া, এই প্রসঙ্গ শুরু হলে আসলে শেষ হবে না, শুরু হলে আর তো শেষ হবে না। কিন্তু আসলে জানতে চাই যে এই যে চর্চাগুলো হচ্ছে সেটা আসলে তরুণ সমাজকে কিভাবে অনুপ্রাণিত করছে? এখন এই যে জায়গাগুলো আসলে এগুলো তো আবার নতুন করে মানুষের কাছে, মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে। যেমন এই আলিপুর জেলে শুধুমাত্র যে নজরুল কক্ষ তৈরি হয়েছে তা নয়, ওখানে আমরা 3টি অনুষ্ঠানও করেছি। মানে আলিপুর সেন্ট্রাল জেলে নজরুলের আসার শতবর্ষকে উপলক্ষ করে আমাদের যে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, যেখানে শুধুমাত্র তো নজরুলের স্মৃতি নয়, আরো অনেক স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস জড়িয়ে রয়েছে, সেটা আমরা উদযাপন করেছি। তো যখন এই অনুষ্ঠানগুলো করা হয় তখন অনেকেই আসেন এবং তরুণ প্রজন্মেরও অনেকে আসেন, তারা খুবই অনুপ্রাণিত, উদ্বুদ্ধ এবং সেইভাবে সেই ব্যাপারগুলো তারাও জানতে পারছেন। বাহ। এবং আসলে মানে যে কোনো কিছু যত বেশি আমরা চর্চা করব ততই কিন্তু সেটা আসলে জানা যাবে, একেবারেই। এবং নতুন তথ্য দিয়ে তাদের সামনে আসলে যে তুলে আনাটাও খুব দরকার আর কি, সেটাও খুব ইম্পর্টেন্ট। সমৃতা, বর্তমান প্রাসঙ্গিকতায় আসতে চাই। কাজী নজরুল ইসলামকে আমি আর রুনিয়া একটু আগে বলছিলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে কোনো সময় অনেক বেশি প্রাসঙ্গিকতার বাইরে যেয়ে যদি বর্তমান সমসাময়িকতা আমরা বিচার করি, তাহলে বিশ্বব্যাপী যে অস্থিরতা চলছে এবং ধর্মভিত্তিক যে বিভাজনটা আমরা দেখতে পাচ্ছি, সাম্প্রদায়িক যে উস্কানিটা দেখতে পাচ্ছি, সেই একটা জায়গায় কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার এক বটবৃক্ষ নিঃসন্দেহে বলা যায়। এই বিষয়ে ছায়ানট কলকাতার কোনো কাজ আছে কিনা? এই বিষয়ে আমাদের আসলে যখন ছায়ানট কলকাতাকে বিভিন্ন অনুষ্ঠানে ইনভাইট করা হয় পারফর্ম করার জন্য, আমরা খুব একটা প্রোগ্রাম করে থাকি সাম্যবাদী নজরুল। সেখানে সাম্যবাদী কাব্যগ্রন্থের ওনার যে 11টি কবিতা, প্রত্যেকটা কবিতা পড়লেই আমার মনে হয় যে এখনো কতটা ওই যে প্রাসঙ্গিক। হ্যাঁ, সেখানে তিনি চোর, ডাকাত, রাজা, প্রজা, নারী, পুরুষ সবার সমান অধিকারের কথা বলছেন। হ্যাঁ, এখন আমরা এসে উইমেন্স ডে পালন করি, কিন্তু কতদিন আগেই তো তিনি বলে গেছেন, গাহি সাম্যের গান, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। তো
তো এটা আসলে নজরুলের, এখানেই নজরুল প্রাসঙ্গিক হয়ে ওঠেন বারবার। এবং ধর্মভিত্তিক যে রাজনীতি আমরা এখন দেখছি এবং হচ্ছে, সেখানেও কিন্তু তিনি একইভাবেই কিন্তু প্রাসঙ্গিক। তিনি কিন্তু ধর্মকে কখনো সেটা আলাদা করেনি, দুটোকে বলেছে যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। যদি আমরা তার জীবনাচার থেকে দেখি যে পবিত্র কোরআন থেকে শুরু করে গীতা, বাইবেল, ত্রিপিটক এবং বিদেশি লেখক যারা ছিলেন তখন মার্কস, যারাই লিখছেন, এমন কোন লেখক নেই যার লেখা তিনি পড়েননি। এবং সবচেয়ে বড় বিষয়, যার চেতনায় তিনি উদ্বুদ্ধ হননি, যার চেতনা তার লেখনীতে কোথাও না কোথাও তিনি জায়গা করে দেননি। সৃষ্টিশীল একটা মানুষের নিজের স্বকীয়তা থেকে বেরিয়ে এসে সকল কিছুর মিশেল দিতে হলে একটা বিশাল পথ পাড়ি দিতে হয়, এবং তত বেশি তাকে আসলে উদার হতে হয়, সবকিছু থেকে আমি যে গ্রহণ করবো এই মানসিকতাটা থাকা খুব। তো এই বিষয়টা নিয়ে কথা বলে নজরুলের উদারতা, কারণ আমরা যদি তার ভাষার ব্যবহার দেখি, বিষয়বস্তু দেখি, তার সাথে শব্দচয়ন দেখি, সবকিছুর মধ্যে কিন্তু তিনি কিন্তু কখনোই শুধু বাংলার মধ্যে নিজেকে কিন্তু আটকে রাখেনি, বা তার নিজের ভাবনায় কিন্তু আটকে রাখেনি। আসলে আপনার গবেষণা করতে গিয়ে কি মনে হয়েছে উদারতাটা কোথা থেকে এসেছে? উদারতাটা আমার মনে হয় যে উনি আসলে, এই যে আমরা বলছি যে উনি একাধারে লিখছেন শ্যামাসঙ্গীত, আবার ইসলামিক গানও লিখছেন, এই যে তার একটা অগাধ পাণ্ডিত্য, সেটা খুব ছোটবেলায় তো উনি লেটোর দলে যোগ দিয়েছিলেন, তার কাকা যে বাজলে করিম ছিলেন তারই অনুপ্রেরণায় মূলত। এবং সেখানে তিনি যে লেটোর পালাগুলো রচনা করছেন, তার মধ্যেও কিন্তু অনেক হিন্দু দেবদেবীদের মানে যে কি বলবো গল্প, সেগুলো থাকছে। এবং ছোটবেলা থেকে উনি রামায়ণ, মহাভারত সবকিছু পড়ে বড় হচ্ছেন। তো এক্ষেত্রে আমার মনে হয় যে উদারতার বীজটা হয়তো অনেক ছোটবেলা থেকেই তার মধ্যে বপন হয়ে গেছিল আর কি। ছোটবেলায় তিনি আসলে কোনো দ্বন্দ্ব দেখেননি, এবং তিনি দেখেছেন যে সবাই আসলে একসাথে থাকতে পারছে, সবাই সমান। এবং বাংলা ভাষা আপনি যেটা বলছেন যে এত উর্দু, ফার্সি, আরবি শব্দের ব্যবহার, এবং অনেক ধরনের সুর থেকে তিনি অনুপ্রাণিত হচ্ছেন, বিদেশি অনেক সুর থেকে, অনেক ছন্দ থেকে, অনেক তাল সৃষ্টি করছেন, অনেক রাগ সৃষ্টি করছেন। তো সবটা মিলেই আসলে নজরুল। নিঃসন্দেহে। এবং সর্বোপরি একজন সৃষ্টিশীল মানুষ অন্য ভাষাকে এত উজাড় করে দিয়ে ব্যবহার করা, এত সাহসী পদক্ষেপ নেওয়া, এটা খুবই বিরল। কোথাও মনে হয় না যে বাংলা শব্দের ব্যবহার হয়েছে, পুরোটাই মনে হয় এটার পরে এটা খুব স্বাভাবিকভাবে খুব প্রাসঙ্গিকভাবে এসেছে। মানে খুবই সুন্দর একটা, নদীতে যেরকম স্রোত বয়ে যায়, ঠিক তার ভাষাতেও কিন্তু শব্দের স্রোত হয়ে বয়ে একদম চমৎকার। একটু জানতে চাই, আপনাদের নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন জায়গার কথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের কাছে আছে, এবং অনেক বড় পরিসরে যদি বলি, কলকাতার বিভিন্ন প্রান্তে তার উপস্থিতি ছিল। যখনই যেখানে গেছেন সেখানেই তার কোনো না কোনো স্মৃতি আছে। দার্জিলিংয়ের একটা প্রসঙ্গ আছে, যেটা 100 বছরের একটা ইতিহাস আছে, যদি একটু বলতেন আমাদের। দার্জিলিংয়ে তো আমরা আসলে যারাই একটুখানি পাহাড়ে যেতে ভালোবাসি সবাই দার্জিলিং যাই, কিন্তু আমার খুব ব্যক্তিগতভাবে পাহাড়ে খুব ভয় লাগে, মানে খুব একটা আমি যেতে যে পছন্দ করি তাই নয়, কিন্তু প্রথম গেছিলাম এই স্মৃতিটাকেই আবার জানার জন্য গেছিলাম। তো সেখানে গিয়ে দেখা গেল, মানে একটা বই থেকে আমি তথ্য পেয়েছিলাম, আমাদের কলকাতার অত্যন্ত বিশিষ্ট নজরুল গবেষক বাঁধন সেনগুপ্ত, তো ওনার একটা বই রয়েছে সমগ্র নজরুল জীবন, 2 খণ্ডে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে নজরুল দার্জিলিংয়ে গেছিলেন এবং হিন্দু বোর্ডিং নামে একটি জায়গায় তিনি ছিলেন। তো দার্জিলিংয়ে না গেলেও শিলিগুড়ি আমরা বহুবার গেছি, সেখানে নজরুল উৎসব করেছি, কিন্তু তারপরে দার্জিলিং অবধি ওঠা হয়নি আর কি। তো সেখানে আমার যারা পরিচিত বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞেস করতাম বারবার যে হিন্দু বোর্ডিংটা কোথায়। তো হঠাৎ করে একজন আমাকে বললেন যে ওটা আপনি যেটা বলছেন সেটা সম্ভবত ল্যাভেন্ডার রোডে হতে পারে। তো সেটা খোঁজার উদ্দেশ্যে দার্জিলিং গেছিলাম, এবং গিয়ে দেখলাম যে হ্যাঁ ল্যাভেন্ডার রোডে রয়েছে। সেটা নাম এখন হয়ে গেছে যে নিউ হিন্দু বোর্ডিং, এবং ওনাদের পরিবারেরও সবাই রয়েছেন, তাদের সঙ্গে কথা বললাম। তো কথা বলার পর জানা গেল যে 1921 সালে প্রথম এই হিন্দু বোর্ডিং তৈরি হয়, এবং নজরুল গেছিলেন ওই হিন্দু বোর্ডিংয়ে, এবং এখন সেটার বাড়িটা, ওই হিন্দু বোর্ডিং আগে যে বাড়িটাতে ছিল সেটা এখন হয়ে গেছে মিল্কি ওয়ে বলে একটি হোটেল। এখন ওই হিন্দু বোর্ডিং আরেকটা বাড়িতে ট্রান্সফার হয়েছে 1939 সালে। তো সেখানে সেটা এখনো নিউ হিন্দু বোর্ডিং নামে এখনো রয়েছে। এটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে 23 নম্বর চাচন ম্যানসন, ল্যাভেন্ডার রোডে। তো দার্জিলিং এ যারা যাবেন নজরুল প্রেমীরা তারা অবশ্যই গেলে এখনো দেখতে পাবেন। আপনার জন্য পুরো একটা রোমাঞ্চকর অবস্থা, মানে বই থেকে পড়ছি, সেটা খুঁজে বের করছি, যাচ্ছি, তারপর একদম। এবং এমন ভাবে হয়েছিল একটা ঘটনা, আমরা অনেকদিন আগে থেকে গেস্ট হাউস বুক করেছিলাম, সেটাও ছিল ল্যাভেন্ডার রোডে। হ্যাঁ, তো সেটা কিভাবে, সেটা হেঁটে হেঁটেই গেছিলাম হিন্দু বোর্ডিং এ। হ্যাঁ, তো মানে না সেটা একই রোডের উপর, ওখানেই যে হবে তখন কিন্তু আমরা জানতাম না এই অ্যাড্রেসটা কি বা কিছু,
কিন্তু তারপর দেখা গেল যে ওই ল্যাভেন্ডার রোডেই আমরা ছিলাম। বাহ, চমৎকার। সমৃতা, সেক্ষেত্রে একটু জানতে চাই, দুই বাংলাকে যুক্ত করবার জায়গায় কাজী নজরুল ইসলাম উনি আসলে সীমারেখা কোনো কিছু কিভাবে চেয়েছেন কি চাননি, এটা সময় অতিক্রম করে অনেকটুকু আমরা পার করে ফেলছি, এটা প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে সাংস্কৃতিক যে যোগাযোগ, সেই যোগাযোগের জায়গায় নজরুল অনবদ্য। বাংলাদেশে তার যে বিচরণ, বাংলাদেশে তার যে প্রভাব, সমানভাবে একই প্রভাব পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, সমগ্র ভারতবর্ষ জুড়েই তার প্রভাব দেখেছি। এই জায়গাটায় যদি একটু আপনার কিছু বলার থাকে চর্চার জায়গায় একত্রিত আমি যেটা বলতে চাই যে আমার মনে হয় যে সামগ্রিক নজরুল চর্চা যদি করতে হয় তাহলে আপনাকে যদি আপনি ভারতবর্ষের হন তাহলে বাংলাদেশে আসতে হবে, আর বাংলাদেশের হলে ভারতবর্ষেও যেতে হবে। কারণ নজরুলের কর্মজীবনের অনেকটা সময় তো কলকাতায় কেটেছে, ফলে অনেক বাড়ি যেগুলো বলছিলেন আপনি, বিভিন্ন বাড়িতে তিনি থেকেছেন, কিন্তু সেই বাড়িগুলো খুব দুঃখের বিষয় যে এখনো সেগুলো খুব একটা সংরক্ষিত বা সেগুলোতে যে ফলক দেওয়া আছে তেমনটা নয়। শুধুমাত্র 3/4C তালতলা লেনের যে বাড়িটা যেখানে বসে তিনি বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন, সেই বাড়িটা খুব সুন্দরভাবে ফলক দেওয়া আছে, গেলে বোঝা যায় যে এই বাড়িটাতেই তিনি বসে রচনা করেছিলেন। কিন্তু আদারওয়াইজ বাকি যে সমস্ত বাড়িতে ধরুন নজরুল প্রমীলা দেবীর বিয়ে হয়েছে, তাদের সন্তানদেরও জন্ম হয়েছে, সেই বাড়িগুলো কিন্তু খুব একটা অতটা সুন্দর করে সংরক্ষিত নয়। কারণ আমরা এই বাড়িগুলোর উপর একটা কাজ করেছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে একটা এক্সিবিশন হয়েছিল নজরুলের বাড়িগুলোর বর্তমান কি অবস্থা সেই নিয়ে। তো তখন সেগুলো দেখতে গিয়ে মানে বেশিরভাগই লোকজন খুবই অসহযোগিতা, কেন আপনারা আবার এটা ছবি তুলছেন, কি করবেন, করতে শুরু করে তাহলে তাদের তারপর ওনারা অনেকেই ভাবছেন যে হ্যাঁ যে ওনারা থাকছেন, আবার আমরা গিয়ে কেন তাকে জিজ্ঞেস করছি। তো এই প্রমোটারদের দখলে চলে গেছে এরকম বাড়িও আছে। হ্যাঁ, অনেক ফ্ল্যাট হয়ে গেছে। বা ধরুন যেমন অ্যাড্রেস হচ্ছে 8/1 পানবাগান লেনে নজরুল ছিলেন, এখন ওটা ভেঙে গিয়ে 8/1/A মানে আরো যত দিন গেছে আরো তাদের আরো তখন সেই অ্যাড্রেস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, দিনে দিনে শুধু নম্বরই বাড়ছে। একদম। না, প্রমোটারদের কবলে পড়লে এমনিতে আর কিছু বাকি থাকে না। যাই হোক, একদম শেষ প্রান্তে আছি আলোচনার। সমৃতার সাথে আমার যেভাবে পরিচয়, সেই পরিচয়ের অবতারণটুকু না করলেই না। একটা গান দুলাইন তো শোনাতে হবেই, এটা কোনো ছাড় নেই। তবে তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, এবং অসংখ্য ধন্যবাদ এসে আমাদের সময় দেওয়ার জন্য। না, আমারও প্রত্যেকবার এসে এই সকালের বাংলাদেশে আসতে খুব ভালো লাগে। যাক, এটা আমাদের জন্য একটা পাওনা হয়ে গেল। দর্শক বাড়ি বসে যারা দেখছেন এবং শুনছেন, দু বাংলাকে একত্রিত করতে কাজী নজরুল ইসলাম অসাধারণ কিছু সৃষ্টি করে গেছেন, এবং তাকে জানবার জন্য এপার ওপার ওপার এপার যেভাবেই বলি না কেন, তার সৃষ্টিশীল কাজগুলোর ক্ষেত্র, উপলক্ষ এবং বাস্তবতাটা উপলব্ধি করতে হবে। অসাম্প্রদায়িক যে চেতনায় নজরুল উদ্বুদ্ধ ছিলেন এবং যেই সৃষ্টিশীল কাজগুলো তিনি রেখে গেছেন, যে কোনো সংঘাত, যে কোনো বিগ্রহে প্রত্যেকের মাঝে যে সৌহার্দ্য আছে তা বৃদ্ধিতে যে কোনো সময় কাজী নজরুল ইসলাম অনেক বেশি প্রাসঙ্গিক। আমাদের জাতীয় কবির আজকের এই দিনটি, তাকে কেন্দ্র করে যে উদযাপনগুলো হবে তার জন্য শুভকামনা রইল, এবং আমাদের পক্ষ থেকে আয়োজনের এখানে বিদায় জানাচ্ছি। যাবেন না, একটা ছোট্ট গান শুনবো আমরা, ছোট্ট করে একটা গান শুনি। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না